আচ্ছা, অনেকে তো এখনো আসে নাই, জয়েন করে নাই, তো আমরা শুরু করি। আর অনেকক্ষণই হয়ে গেল, প্রথম দিন হয়তো অনেকের একটু লেট হচ্ছে। ক্লাস রেকর্ড করে আমি দিয়ে দিব না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ দেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, গতদিন তাহলে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? এই যে ম্যাট্রিক্সের পরে এখানে এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম, তাই তো? এরপরে আসছে আমাদের এভিডেন্স নাম্বার 4, ইজ সেলফ অ্যাসেসমেন্ট গাইড। সেলফ অ্যাসেসমেন্ট গাইড কি জিনিস এবং কেন করা হয় এটা বুঝতে হবে, এবং এখান থেকে কোশ্চেন আসে, রিটেনে ওরালে আসে। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিজেকে যাচাই করা। আমাদের বাংলাদেশে বিশেষ করে এই মুহূর্তে এনএসডি এর যে এনএসডি এর প্রসেসে কি হয়, আগে হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়, করে তারপরে অ্যাসেসমেন্টের কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা ভুল পদ্ধতি, ভুল প্রসেস। কারণ আমি যে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করব, সেখানে আমার একটা ফি যাচ্ছে, ফি দিতে হচ্ছে। অ্যাসেসমেন্ট সেন্টারে আসার পরে একজন অ্যাসেসরের অ্যাসেসমেন্টের যে ইভেন্ট কার্যক্রম সারাদিন যেটা চলবে, সেটা সে ব্যাখ্যা করবে, এক্সপ্লেন করার পরে ক্যান্ডিডেটের সেলফ অ্যাসেসমেন্ট নিবে। সে সেলফ অ্যাসেসমেন্ট, এই সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে একজন ক্যান্ডিডেট যে অ্যাসেসমেন্ট দিতে এসেছে, সেই অকুপেশনের যতগুলা পিসি আছে, সেই পিসির কাজগুলা সে অবশ্যই জানা থাকবে তার, নাকি? পিসিতে তো সবকিছু বর্ণনা করা থাকে। তাহলে পিসির কাজগুলা যদি সে জানে, তাহলে বোঝা যাবে এই যে প্রত্যেকটা পিসির কাজ যদি সে পারে, তাহলে কি হবে, বোঝা যাবে যে আসলে সে কাজগুলা পারবে এবং কম্পিটেন্ট হতে পারবে। তো সেই জন্য এই সেলফ অ্যাসেসমেন্টটা একজন ক্যান্ডিডেট করে থাকে। অর্থাৎ ক্যান্ডিডেট আসবে, মূল অ্যাসেসমেন্ট শুরু হওয়ার আগে সে নিজেকে যাচাই করবে যে আসলে সে সকল কাজগুলা পারে কিনা। সেই সকল কাজগুলা যদি সে পারে, তাহলে তারপরে গিয়ে তার রেজিস্ট্রেশন করা হবে, তার কাছ থেকে টাকা নেওয়া হবে এবং পরবর্তী কার্যক্রমগুলা শুরু হবে। কিন্তু এই যে শুরুতে বললাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সেটা হয় না। আগেই হচ্ছে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে পরবর্তী কাজ শুরু করা হয়। কিন্তু একজন ক্যান্ডিডেট আসলো, সে বিশেষ করে যে আরপিএল যেটা, সে হয়তো নিজেকে ভাবছে যে আমি কাজ জানি, কাজ বুঝি, আমি অ্যাসেসমেন্ট দিলে কম্পিটেন্ট হতে পারবো। কিন্তু অ্যাসেসমেন্ট সেন্টারে এসে সে যখন নিজেকে যাচাই করলো, এই সেলফ অ্যাসেসমেন্টে সকল পিসির একটা তালিকা থাকে। এই তালিকা সে পড়বে এবং ইয়েস এর ঘরে টিক দেবে, পড়বে, ইয়েস এর ঘরে টিক দেবে। যেটা পারবে না, নো এর ঘরে টিক দেবে। এখন ক্যান্ডিডেট যদি আগে থেকে ডিক্লেয়ার করে যে আমি এই কাজটা পারি না, তাহলে কষ্ট করে কি তার আর অ্যাসেসমেন্ট নেওয়ার দরকার আছে? না স্যার, সে যেহেতু পারে না তো নেওয়ার দরকার নাই। অ্যাসেসমেন্টে সেই অংশগ্রহণ করবে যে সকল কাজগুলা করতে পারবে।
এই জন্যই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, যে ক্যান্ডিডেট নিজে নিজেকে আগে যাচাই করবে যে সকল কাজ সে পারে কিনা। যদি সে সকল কাজ পারে, তার পরবর্তীতে সকল ধরনের ফর্মালিটিসগুলা কমপ্লিট করে অ্যাসেসমেন্ট কার্যক্রমটা শুরু হবে। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট এটা কি জিনিস? অল্প কথায় কি বুঝতে পারলাম সবাই? স্যার নিজেকে যাচাই করা। হ্যাঁ, নিজেকে যাচাই করা কেন? মানে আমি যে ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্ট নেব, ক্যান্ডিডেটকে আমি কিভাবে জাজ করব, বা তাকে আমি তার কাছ থেকে আমি কিভাবে তার অ্যাসেসমেন্ট নেব তার কাছ থেকে, এটা না? না না, এটা সেটা না। এটা হচ্ছে ক্যান্ডিডেটের হাতে একটা ফর্ম দেওয়া হবে, একটা ফর্ম দেওয়া হবে, ক্যান্ডিডেট সেটা পড়বে। দেখা যাচ্ছে একটা অকুপেশনে, একটা জবে আমার কাজ আছে মোট, দেখা যাচ্ছে 50টা কাজ আছে, একেবারে টুলস আইডেন্টিফাই থেকে শুরু করে সব মিলিয়ে 50টা কাজ আছে। এখন সে 50টার ভিতরে সে দেখা যাচ্ছে একটা পারে না। সে নিজেই যদি ঘোষণা করে যে আমি এই কাজটা পারি না, তখন সে আর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাসেসমেন্টের পূর্ব শর্তে হচ্ছে ক্যান্ডিডেট নিজেকে ঘোষণা করবে যে আমি সব কাজ পারি। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে ক্যান্ডিডেটের জন্য। ক্যান্ডিডেট নিজে আগে নিজেকে যাচাই করবে যে আমি সকল কাজ পারি কিনা। এখানে ক্যান্ডিডেট কি আমি, না না, নাকি আমার আমার স্টুডেন্ট? স্টুডেন্ট। হ্যাঁ, ওটাই বলতেছে যে আমি যাদেরকে অ্যাসেসমেন্ট নেব তাদেরকে তাদের তারা নিজেদেরকে কিভাবে সেলফ গাইড করবে অ্যাসেসমেন্টের দিকে। হ্যাঁ, সেটাই। এই জায়গা মানে লেভেল 4-এ এসে এই জায়গাটায় ঝামেলা বেঁধে যায়, কারণ এই লেভেল 4-এ নিজেরে সবসময় চিন্তা করতে হবে আমি অ্যাসেসর, যা হবে সব জায়গায় হচ্ছে আমি অ্যাসেসর, এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট কি জিনিস, এটা কি এখন তাহলে ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারলাম পুরোপুরি। ইয়েস নো এর যে টিক দেওয়া আছে ঘরটা, ওইটাই তো স্যার? হ্যাঁ, ইয়েস নো টিক দেওয়ার অনেক জায়গায় ঘর আছে, তবে যে সেলফ অ্যাসেসমেন্ট যে জায়গাটা, এইটা এখানেও ইয়েস নোর ঘরে টিক আছে। এখন তাহলে এই সেলফ অ্যাসেসমেন্টটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু আমরা এখন দেখি। প্রথমে আসছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন এখানে কোনটা হবে তাহলে? কোয়ালিফিকেশনটা হবে অকুপেশনাল লেভেল আমরা কমপ্লিট করছি। যে লেভেল আপনি কমপ্লিট করছেন সেটা না, আপনি যেই লেভেলের অ্যাসেসমেন্ট নিচ্ছেন সেটা। সার্টিফিকেট ইন ডট বাইন্ডিং লেভেল 2 স্যার, এটা হ্যাঁ, লিখে কারোর রাখছি। রড বাইন্ডিং, কারোর ড্রাইভিং, কারোর আরএসি, কারোর গ্রাফিক্স, কারোর কম্পিউটার, এরকম। ঠিক আছে, সেটা এখানে হবে। এরপরে আসছে কি ইউনিট অফ কম্পিটেন্সি। এই যে যে ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে আমরা কাজ করতেছি সেই ইউনিট অফ কম্পিটেন্সিটা হবে। এই যে ম্যাট্রিক্সে আপনি ইউনিট অফ কম্পিটেন্সি লিখছিলেন না, ম্যাট্রিক্সে এই ইউনিট অফ কম্পিটেন্সিটাই ওখানে যাবে। ঠিক আছে, এই যে এই ইউনিট অফ কম্পিটেন্সিটা এখানে আসবে। আসার পরে এখানে এই যে পিসি গুলো আমরা নিয়েছিলাম না ম্যাট্রিক্সে, এই সকল পিসি গুলা আমাদের ওখানে নিতে হবে। যেমন এই পিসিটা আমি ওখানে নিই, বা এখান থেকে আমি এই পিসি গুলো সব নিলাম। এই যে পিসি গুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার প্রথম কাজ হবে এই পিসি থেকে এই যে নাম্বারিং যেটা আছে, নাম্বারিংটা বন্ধ করে দেওয়া, নাম্বারিং থাকবে না। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে হবে। ইম্পারেটিভ অর্থাৎ এই যে এখানে ইনস্ট্রাকশনে কি বলা আছে,
ইনস্ট্রাকশনে বলা আছে রিড ইচ অফ দি কোশ্চেন্স ইন দ্য লেফট হ্যান্ড কলাম অফ দি চার্ট। এই চার্টের বাম পাশের কলামে যে কোশ্চেন আছে সেটা পড়তে বলেছে। এখন এটা কি কোশ্চেন আসলে আছে? অ্যাপ্রোপ্রিয়েট টুলস আর সিলেক্টেড, কোশ্চেন কিন্তু এটা নাই। এটাকে আমাকে কোশ্চেন তৈরি করতে হবে, কোশ্চেন বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে সেটা আমরা দেখতেছি। তারপরে বলছে কি প্লেস এ চেক ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স অপোজিট ইজ কোশ্চেন টু ইন্ডিকেট ইওর আনসার। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের অপোজিটে বিপরীত দিকে যে বক্স দেওয়া আছে এই বক্সে টিক দিতে হবে, সেই টিকটাই হবে কোশ্চেনের উত্তর। এখন আমরা সবাই কম বেশি জেনেছি আমাদের ইংলিশ গ্রামারে যে কোশ্চেন শুরু হতে গেলে একটা প্রশ্নবোধক বিষয় থাকতে হয়, এবং যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে সাহায্যকারী ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব এবং এইগুলার মাধ্যমে, এই হেল্পিং ভার্বের মাধ্যমে আমরা কোশ্চেনটা করে থাকি। তো এইখানে কোশ্চেন শুরুতেই করে দিয়েছে ক্যান আই, আমি কি পারি। অনেক সময় অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসর কিন্তু জিজ্ঞাসা করবে যে এখানে ক্যান আই কেন দেওয়া হয়েছে, আপনি এখানে ক্যান আইটা কেন লিখলেন। এই ক্যান আই লেখার কারণটা কি, এটা কিন্তু অনেক সময় অ্যাসেসর অ্যাসেসমেন্টে জিজ্ঞাসা করবে। তো ক্যান আই লেখার কারণ হচ্ছে এই যে এই সেন্টেন্সে একটা ভার্ব আছে না, মূল ভার্ব, কোনটা? সিলেক্টেড। সিলেক্টেড। এই যে আর সিলেক্টেড, আর সিলেক্টেড, মূল ভার্বটা হচ্ছে সিলেক্টেড আর আরটা হচ্ছে হেল্পিং ভার্ব। স্যার এটা প্যাসিভ আছে না? হ্যাঁ প্যাসিভ আছে। তো এইটা আমরা কি করব, এটা আমরা সামনে নিয়ে আসব। সামনে নিয়ে এসে এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার যত কিছু থাকবে হেল্পিং ভার্ব এটা বাদ দেব, বাদ দিয়ে এই সিলেক্টেড ভার্বটাকে আমরা সিলেক্ট করব, মানে মূল ভার্বে নিয়ে আসব। বোঝা গেছে? মূল ভার্বে নিয়ে এসে দেখেন এটা যদি এখন আমি এখানে রাখি তাহলে কি হলো, ক্যান আই সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট টুল, আমি কি সঠিক টুল সিলেক্ট করতে পারি? স্যার প্রত্যেকটা প্রশ্নের শুরুতে কি ক্যান আই দিয়ে শুরু করব? আমি বলে দিচ্ছি সব, প্রশ্ন কোনো থাকবে না আশা করি। এখানে কি করলাম এটা কি দিলে বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। আরেকটা আমি করি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন অফ টুলস টু জব রিকোয়ারমেন্ট ইজ ডিটারমাইন্ড অ্যান্ড ডেমনস্ট্রেটেড। এই যে এইটুকু হচ্ছে এখানে ভার্ব, ইজ ডিটারমাইন্ড অ্যান্ড ডেমনস্ট্রেটেড। তো এটা পুরোটাকে যদি আমি একেবারে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস ক্লিক করে ধরে সামনে করলে চলে আসবে। তাহলে এখান থেকে ইজ বাদ দিতে হবে আমার, ডিটারমাইন্ড আছে, ডিটারমাইন্ডটাকে আমার পাস্ট ফর্মে আছে, এটাকে মেইন ফর্মে আনতে হবে, মূল ফর্মে আনতে হবে। ডিটারমাইন, ডিটারমাইন করলাম এবং ডেমনস্ট্রেটেড আছে, ডেমনস্ট্রেট করব, ডেমনস্ট্রেট। এটার প্রথম অক্ষরটা কি করব, বড় হাতের করে দেব। তাহলে দেখেন এই যে মূল ভার্ব কিন্তু সেন্টেন্সের শুরুতে চলে আসছে, আর যেহেতু মূল ভার্ব দুইটা সেজন্য এখানে এন্ড রাখা হয়েছে। ডিটারমাইন অ্যান্ড ডেমনস্ট্রেট অ্যাপ্লিকেশন অফ টুলস টু জব রিকোয়ারমেন্ট, অর্থাৎ জবের চাহিদা অনুযায়ী
আমি টুলস করতে পারি কিনা, অর্থাৎ জবের চাহিদা মানে যখন যে কাজ আসবে সেই কাজ অনুযায়ী আমি আমার টুলস কি করতে পারি কিনা, টুলস ব্যবহার করতে পারি কিনা। তাহলে এই জন্য প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যান আই বারবার ব্যবহার না করে এখানে একবারেই ব্যবহার করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে বারবার ব্যবহার না করে একবারেই ব্যবহার করে দেওয়া হয়েছে। এই জায়গাটা কি বুঝতে পারলেন যে কেন আমি এখানে মূল ভার্ব শুরুতে নিয়ে আসছি? পুরো সেন্টেন্সটা গুলো কি সব ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে করতে হবে। করতে হবে তো স্যার? হুম, মানে ইন্ট্রোগেটিভ, কিন্তু ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে যে কোশ্চেন বোধক করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে। তাহলে এই কাজটা করা যাবে না। আমি একটু সহজ প্রসেস দেখাই দিই আপনাদের। সেটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে এটা খুব সহজেই করে নিতে পারবেন। স্যার মূলত হচ্ছে যে ক্যানায় যখন আমরা লাগাচ্ছি তখন হলো ইন্টারোগেটিভ হচ্ছে, কিন্তু যখন আপনি ওইখানে বাক্সটা রাখতেছেন সেটা তো ইম্পারেটিভ হচ্ছে, কারণ ভার্ব দিয়ে শুরু হচ্ছে না স্যার? হ্যাঁ, সেই জন্য তো প্রথমে বললাম যে ইম্পারেটিভ করতে হবে, যে মূল ভার্বটা শুরুতে আনতে হবে। আর এখানে ক্যান আইটা আগে থেকে দেওয়া আছে, যেটা সব সেন্টেন্সের জন্য প্রযোজ্য হচ্ছে, বারবার ব্যবহার না করে একবার করা হয়েছে। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার আছে। তো এটা যদি এইভাবে করা হয়, যে মনে করেন এই দুইটা করা হয় না, এই দুইটা আমি কপি করলাম, একবারে কপি করে আমি যদি চ্যাট জিপিটিতে যাই, গিয়ে যদি এখানে আমি দিই, দেওয়ার পরে আমি যদি বলে দিই যে সকল ইয়েটা সেন্টেন্স ইম্পারেটিভ করতে হবে, তাহলে দেখুন খুব সহজেই করে দেবে। এখানে কি ছিল? এই যে ছিল হচ্ছে দি ইউজেবিলিটি অফ টুলস ইজ চেকড অ্যান্ড ভেরিফাইড। এখানে সে করে দিয়েছে চেক অ্যান্ড ভেরিফাইড দ্য ইউজেবিলিটি টুলস। ঠিক আছে? তাহলে এটা আমি এখন কি করব, একটা একটা করে কপি করে ওখানে যে দিলে আর শেষ হয়ে যাচ্ছে কাজ। এটাকে সব কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি
নতুন একটা ডকুমেন্ট ওপেন করে এখানে নিয়ে আসি, এখান থেকে কপি করলে ভালো হবে। তার পি ঢাকা গেছে। হুম, বুঝতে পারলেন? তাহলে এইভাবেই কাজটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, শুধু একটু সময় নিয়ে কপি পেস্ট করতে পারলেই হবে। তাহলে এখন এখানে অ্যাসেসর ধরবে হচ্ছে যে আপনি এভিডেন্স ফর সেলফ অ্যাসেসমেন্ট শিট কিভাবে তৈরি করছেন। স্যার এই যে এইভাবে তৈরি করছি, যে প্রশ্ন করা হয়েছে এখানে সে কাজগুলা পারে কিনা। জিজ্ঞাসা করলো যে সেলফ অ্যাসেসমেন্টের কাজ কি, সেলফ অ্যাসেসমেন্ট কেন করা হয়। সেলফ অ্যাসেসমেন্ট করা হয় যে ক্যান্ডিডেট নিজে নিজেকে যাচাই করবে সে সকল কাজ করতে পারে কিনা। তখন বলবে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করেছেন? জি স্যার করছি। নিজে করছেন? জি করছি। কই কিভাবে আপনি প্রশ্ন করছেন ক্যান্ডিডেটকে দেখান, কোথায় প্রশ্ন করছেন। তখন তো আপনি দেখতেছেন যে প্রশ্নবোধক চিহ্ন তো এখানে নাই। বলবে কোথাও তো প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে কিভাবে প্রশ্ন করলেন আপনি। তখন তো আপনি আর উত্তর দিতে পারতেছেন না যে তাই তো, প্রশ্নবোধক চিহ্ন তো কোথাও নাই। বুঝতে পারলেন? এইভাবে আপনারে কনফিউজড করবে অ্যাসেসর। কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কি দেওয়া উচিত প্রশ্ন শেষে? এই যে একবারে ওই যে শুরু কেন দিয়ে দিয়েছি। দিয়েছি? আরে ওই যে কেন ওই ইন্টারোগেটিভ চিহ্নই তো টোটালি সেন্টেন্সটা টোটালি ইন্টারোগেটিভ। যখন কেন এই উপর এই শুধু বক্সে হলো ইম্পারেটিভ, এই এছাড়া আর কিছু না। এই ক্যান আই দিয়ে একবারে কাজ সারা হয়ে গেছে। মানে বুঝা গেছে? জি স্যার। স্যার এটা কি পিসি যে ইয়েগুলো নিছিলাম, যে পিসি গুলো নিছিলাম সবগুলোর জন্য করতে হবে? হ্যাঁ, সব সব পিসি। এই যে ম্যাট্রিক্সে যতগুলা পিসি নেওয়া হয়েছে না, সেম ভাবে সব পিসি করতে হবে, সব। ঠিক আছে? জি স্যার। তাহলে এই হচ্ছে এই জায়গার একটা প্রশ্ন এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তাহলে তখন আপনি অ্যাসেসরকে বলবেন স্যার এই যে এখানে শুরুতেই কেএনআই বলা আছে, কেএনআই দিয়ে হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে কেএনআই থেকে এখানে একবারে করা হয়েছে। তখন অ্যাসেসর বুঝে যাবে যে না আপনি এখানে জেনে বুঝে কাজ করছেন, কারোরটা কপি করেন নাই। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। তাহলে এখানে হচ্ছে এই কাজ, এটা হচ্ছে কাজ, এটা সবাই রেডি করে ফেলবেন। তারপরে এইখানে ক্যান্ডিডেট নেম সিগনেচার এগুলো পরে দিবেন। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট গাইড এটা সবাই করতে পারবেন? কারোর সমস্যা কি আছে আর না বোঝার? না স্যার বুঝছি। এখানে যে চ্যাট জিপিটি দিলাম কিন্তু এখানে তো আর চলে আসতেছে, আর অ্যাপ্রোপ্রিয়েট টুলস সিলেক্টেড ফর দ্য জব, তারপরে ইজ দ্য অ্যাপ্লিকেশন। কমান্ড কি দেওয়া হয়েছে চ্যাট জিপিটি কে? কমান্ড দেওয়া হয়েছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের কমান্ড দিলে হবে না, ইম্পারেটিভ সেন্টেন্সের কমান্ড দিতে হবে। ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কমান্ড দিলে ও হচ্ছে হেল্পিং ভার্ব শুরুতে নিয়ে এসে দেবে, এম ইজ আর এগুলো শুরুতে আনবে। কমান্ড হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে এবার আসছে এই যে এখানে অ্যাটেন্ডেন্স শিট, হাজিরা শিট তৈরি করতে হবে, যে আপনার যে ক্যান্ডিডেট থাকবে তার হাজিরা নিতে হবে।
ঠিক আছে? তা হাজিরাতে কি হবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, একটা ফটো, নেম। হাজিরা শিট নিয়ে টেনশনের কোনো কিছু নেই, হাজিরা শিট আমি একটা স্যাম্পল করে আপনাদের দিয়ে দেব, আপনারা শুধু নামগুলো একটু পরিবর্তন করে নিন। স্যার এগুলো প্রতিষ্ঠানে দেন স্যার, এগুলো তো দেখছিলাম আমাদের প্রতিষ্ঠানে অলরেডি ছিল, আমাদের নামটা তারপরে ছবি স্যার। বুঝতে পারিনি, আবার বলেন। স্যার মানে এই যে নাম নাম মানে রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো, এগুলো সব প্রতিষ্ঠানেই থাকে না স্যার, যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাব? আচ্ছা, আপনার কাজ কি বলেন তো? এটা কাদের জন্য তৈরি করতেছেন আপনি? আপনার নিজের জন্য? না না স্যার, স্টুডেন্টের জন্য, মানে যাদের অ্যাসেসমেন্ট নিব। নিবেন, তা আপনি কাদের অ্যাসেসমেন্ট নিবেন? প্রতিষ্ঠান কি জানে? আমি কি জানি? না আমার জানা উচিত, বলেন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটার একটা স্যাম্পল আমি করে দেবো, এই জায়গায় আপনাদের অত টেনশনের কোনো কিছু নেই, সে জাস্ট আপনারা আপনাদের এভিডেন্সের ভিতরে ঢুকাই দিবেন। এবার আসছে কি, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট ফর্ম। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতেই আপনাদের সবাইকে ধরবে, সবাইকে এই জায়গাতে অ্যাসেসর ধরবে। এটা এগ্রিমেন্ট ফর্মটা কি? এগ্রিমেন্ট ফর্ম হচ্ছে ট্রেনার, অ্যাসেসর এবং ক্যান্ডিডেট, তাদের দুইজনের মাঝে একটা চুক্তি হয়। চুক্তির বিষয়বস্তু কি সেটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো চুক্তিটা কেন হয়। এই যে এখানে প্রথমে বলছে হ্যাভ দ্য কনটেক্সট অ্যান্ড পারপজ অফ অ্যাসেসমেন্ট বিন এক্সপ্লেইনড। আচ্ছা দেখেন তো, আপনি যেদিন অ্যাসেসমেন্ট দিতে গেছিলেন কোনো একটা প্রতিষ্ঠানে, সেদিন অ্যাসেসর আপনাকে বলেছিল যে আপনি কোন অকুপেশনের অ্যাসেসমেন্ট দিতে আসছেন? জি স্যার বলছিল। অ্যাসেসমেন্ট কোথায় হচ্ছে? জি স্যার এগুলো বলছিল। অ্যাসেসমেন্ট, একজন সার্টিফাইড অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিতে আসছে জি স্যার। বলছিল। তাহলে এটাই হচ্ছে, অর্থাৎ অ্যাসেসমেন্ট শুরু করার পূর্বে আপনি জানতেছেন কিনা কোন অকুপেশনের কোন লেভেলের অ্যাসেসমেন্ট হচ্ছে, অ্যাসেসমেন্ট কোথায় হচ্ছে, অ্যাসেসমেন্ট কে নিচ্ছে। ঠিক আছে? আপনি অ্যাসেসমেন্ট দিলে কি হবে আপনার? কনটেক্সট হচ্ছে অ্যাসেসমেন্টের ফিজিক্যাল সেটিং, যেগুলো কোথায় হচ্ছে, কে নিচ্ছে, কোন অকুপেশনের হচ্ছে, কোন লেভেলের হচ্ছে, এগুলো সব বলেছিল না অ্যাসেসর? জি স্যার। তারপরে পারপজ, আপনি অ্যাসেসমেন্ট কেন দিতে আসছেন? সার্টিফিকেশনের জন্য অ্যাসেসমেন্ট দিতে আসছেন, অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হলে আপনি সার্টিফিকেট পাবেন। তাহলে এটা অবশ্যই যে কোনো কাজ শুরু করার পূর্বে তার জানা উচিত যে সে কাজ কেন করতেছে, কোথায় করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা বলতে হবে। তারপরে আসছে হ্যাভ দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড ইউনিট অফ কম্পিটেন্সি বিন এক্সপ্লেইনড। ওই যে কোয়ালিফিকেশন, লেভেল, এগুলো বলে দেয় সব, কোন কোয়ালিফিকেশনের অ্যাসেসমেন্ট এখানে হচ্ছে। একজন ক্যান্ডিডেট দেখা যাচ্ছে একটা অ্যাসেসমেন্ট সেন্টারে 3-4টা অকুপেশনের অ্যাসেসমেন্ট হয়, যেমন 28 তারিখে আমাদের দিঘুলিয়া টিটিসিতে 3টা অকুপেশনের অ্যাসেসমেন্ট হবে, সিবিএ হবে, ইলেকট্রিক্যাল হবে, আরএসি হবে। তা আরএসির একজন ক্যান্ডিডেট যদি সিবিএ এর রুমে চলে আসতে পারে না, সে ভুল করে আসতে পারে। তো অ্যাসেসর যদি তাকে বলে দেয় যে এইখানে কোন কোয়ালিফিকেশনের অ্যাসেসমেন্ট হচ্ছে, তাহলে সে সঠিক জায়গায় ফিরে যেতে পারবে নাকি? তাহলে সেটা তাকে আগে থেকে বলতে হবে, জানাতে হবে। এখন যদি অ্যাসেসর যদি এগুলো তাকে বলে থাকে, কনটেক্সট অ্যান্ড পারপাস, এই জায়গাটা যদি বলে থাকে, তাহলে সেই ইয়েস এর ঘরে টিক দেবে যে আমি জানি, বুঝতে পেরেছি। কোয়ালিফিকেশন অ্যান্ড ইউনিট অফ কম্পিটেন্সি যদি বলে থাকে, তাহলে সেই ইয়েস এর ঘরে টিক দেবে।
তারপরে হ্যাভ দ্য প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট। আপনাদের অ্যাসেসর বলেছিল যে আজকে আপনারা আমাদের অ্যাসেসমেন্টটা হবে প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট। এখানে আপনাদের সকল কাজ করে দেখাতে হবে। আপনি কোনো একটা কাজ জানেন বা বোঝেন, কিন্তু আপনি করে দেখাতে পারবেন না, মুখে বলে দিবেন বা লিখে দেবেন কাজের ধাপগুলো, তাহলে হবে না। আপনাকে প্রত্যেকটা কাজ করে দেখাতে হবে। যে কোনো কাজ করে দেখানো, এটা হচ্ছে প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট। তাহলে অনেকে আছে না যে স্যার আমি তো কাজ জানি কিন্তু আমার একটু সমস্যা আছে, আমি কাজটা করতে পারবো না, কিন্তু আপনাকে বলে বুঝাই দিতে পারবো, তাহলে হবে না। কাজটা অবশ্যই তাকে করে দেখাতে হবে। এটা তাকে আগে থেকে বলে দেওয়া, যেন অ্যাসেসমেন্ট শুরু হলে সে বলতে না পারে স্যার আপনি তো আগে থেকে বলেন নাই আমাকে যে কাজ করেই দেখাতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট এটা তাকে বলা হয়েছে কিনা, যদি বলা হয়ে থাকে তখন ক্যান্ডিডেট এখানে টিক দিবে। তারপরে আসছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড এভিডেন্স টু বি কালেক্টেড। অ্যাসেসমেন্ট প্রসেস এটা তাকে বলা হয়েছে কিনা। আচ্ছা সবাই, হ্যাঁ শুরু করছি আবার। তো অ্যাসেসমেন্টের যে প্রসেস, দেখেন অ্যাসেসর আপনাদেরকে বলেছিল যে আজকে আমরা সারাদিন আপনাদের সাথে থাকব, আপনাদের একটা রিটেন টেস্ট নিব, তারপরে একটা ডেমনস্ট্রেশন নিব, তারপরে ওরাল টেস্ট নিব। শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? হ্যাঁ স্যার। জি স্যার। এই তিনটা ইভেন্টের মাধ্যমে আমরা কি করব, এভিডেন্স কালেক্ট করব। এভিডেন্স কালেক্ট করে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো বা জাজমেন্ট জানাবো, কে কম্পিটেন্ট হবেন, কে নট ইয়েট কম্পিটেন্ট হবেন। বলেছিল না সবাইকে? বলেছিল স্যার। বলেছিল। এই যে অ্যাসেসমেন্ট কিভাবে হবে, কিভাবে এভিডেন্স কালেক্ট করা হবে, এটা তাদেরকে জানাতে হবে। তারপরে আসছে এই যে আপিল সিস্টেম, বলেছিল না যদি আপনারা কেউ নট ইয়েট হন, যদি আপনারা কেউ নট ইয়েট হন তাহলে আমি যে ডিসিশন দিয়ে গেলাম এই ডিসিশনের এগেনস্টে আপনারা আপিল করতে পারবেন। 3 দিন 72 ঘন্টার মধ্যে আপনারা আপিল করতে পারবেন। যদি আপনি মনে হয় কি আপনি কম্পিটেন্ট হতে পারতেন কিন্তু নট ইয়েট হয়েছেন, অর্থাৎ আমার এই যে জাজমেন্ট আপনি রিভিউ করার সুযোগ পাবেন, আপিল করার সুযোগ পাবেন। আপিলের কথা বলেছিল আপনাদেরকে? জি স্যার বলছে। বলছে। তারপরে জিজ্ঞাসা করতে হবে কারোর স্পেশাল নিডস আছে কিনা। স্পেশাল নিডস বলতে কারোর লিখতে অসুবিধা আছে কিনা, বা কেউ দেখা যাচ্ছে সাধারণত আমাদের যে টেবিল বা চেয়ার বা যে হাতওয়ালা যে চেয়ারগুলো থাকে, ট্যাবলেট চেয়ার, সব ডান দিকে থাকে। একজন ক্যান্ডিডেট তো হতে পারে সে বাম হাতে লেখে। তারপরে কাউ দেখা যাচ্ছে আলো ক্লাসরুমের মধ্যে, অ্যাসেসমেন্ট রুমের মধ্যে আলো একটু কম মনে হচ্ছে, সেটা তার জন্য যথেষ্ট না। কারো দেখা যাচ্ছে আর একটু বেশি আলোর প্রয়োজন হয়, বা তাকে একটু সামনে আসা দরকার, বা কেউ দেখা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা। হ্যাঁ কারোর শারীরিক প্রতিবন্ধকতা যদি থাকে, বা কারোর দেখা যাচ্ছে পিছন থেকে লেখা দেখতে পাচ্ছে না, বোর্ডে যে লেখা আছে দেখতে পাচ্ছে না, বা কেউ দেখা যাচ্ছে কানে একটু কম শোনে, বা কেউ দেখা যাচ্ছে যে ভালো পড়তে পারে না, বলে দিলে উত্তর দিতে পারবে, প্রশ্ন বলে দিলে উত্তর দিতে পারবে। এগুলো হচ্ছে স্পেশাল নিড, যে কারোর কোনো বিশেষ চাহিদা আছে কিনা। এরকম প্রশ্ন অ্যাসেসর করেছিল যে কারোর কোনো অসুবিধা আছে কিনা, বা কেউ সকলে সুস্থ আছে কিনা। তারপরে ওই অ্যাসেসমেন্ট শুরুর সময় বলে দিয়েছিল যে কোথায় পানি খাওয়ার ব্যবস্থা আছে, কোথায় ওয়াশরুমের ব্যবস্থা আছে, এগুলা বলে দেয়। তাহলে এইগুলো আপনাদেরকে বলেছিল না?
জি স্যার, এভাবে বলছে যে কারো সমস্যা থাকলে আগে থেকে জানানোর জন্য। জানানোর জন্য, রাইট। তো এই যে এখানে আছে 6টা পয়েন্ট। এখন এই 6টা পয়েন্ট অ্যাসেসর ক্যান্ডিডেটকে জানিয়েছে কিনা সেইটা হচ্ছে এইটা চুক্তি করা হয়, এগ্রিমেন্ট করা হয় যে অ্যাসেসমেন্টের মাঝখানে গিয়ে অথবা শেষে গিয়ে কোনো ক্যান্ডিডেট যেন বলতে না পারে যে আপনি তো আমাকে এই নিয়মের কথা বলেননি। যদি এই নিয়ম আমি আগে থেকে জানতাম তাহলে আমি অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতাম না। এই কথা কেউ যেন বলতে না পারে, বা অ্যাসেসমেন্ট শেষ হয়ে নট ইয়েট হলে অনেকের তো মন খারাপ হয়, মন খারাপ হলে সে যেন কোনো অভিযোগ তুলতে না পারে, সেই জন্য এইটা অ্যাসেসর অ্যাসেসমেন্ট শুরুর পূর্বে বলে দেয় এবং এই জায়গাতে একটা স্বাক্ষর হয়, চুক্তি হয়। চুক্তির এখানে কি হবে, ক্যান্ডিডেট নেম লিখতে হবে, এখানে অ্যাসেসর নেম লিখতে হবে, এখানে কোয়ালিফিকেশন হবে, এখানে ইউনিট অফ কম্পিটেন্সি এখানে হবে। হওয়ার পরে এইখানে অলরেডি এটা লেখাই আছে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার দেয়, এখানে অ্যাসেসর সিগনেচার দেয়, আর এখানে তারিখ। এই ডকুমেন্টস আপনারা পূরণ করেছিলেন, সকলেই করেছিলেন, কিন্তু তখন কি হয়, আমাদের অ্যাসেসমেন্টের সময় ঘটনা ঘটে এমনিতেই সবকিছু ইংলিশে লেখা থাকে, তো ইংলিশ পড়ে ওঠার সময় হয় না, আর অ্যাসেসররা আসলে ওইভাবে পড়ার সুযোগও সময় কম থাকে, তো তারা মুখে বলে দেয় আর বলে দেয় ইএস এর ঘরে টিক দেন। কিন্তু এই যতগুলো ডকুমেন্টস আপনাদেরকে দেখাচ্ছি, সেলফ অ্যাসেসমেন্ট থেকে শুরু করে এগ্রিমেন্ট, সবাই এইগুলা পূরণ করেই অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে। আপনারাও করেছিলেন, এই জন্য এই ডকুমেন্টগুলো আপনাদের নিজেদেরকে হাতে তৈরি করতে হবে এবং বুঝতে হবে। রোকন ভাই, এখন কি বুঝতে পারতেছেন এইসব কাজ কেন করতে হচ্ছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এই 6টা পয়েন্ট সবাইকে মুখস্থ করতে হবে। অ্যাসেসমেন্টের রিটেনে এই 6টা পয়েন্ট আসে। এই 6টার মধ্যেই দেখেন সারাদিনের অ্যাসেসমেন্টের সকল কার্যক্রম বলা আছে। প্রশ্ন এখান থেকে এইভাবে আসতে পারে যে সরাসরি বলতে পারে যে এগ্রিমেন্টের পয়েন্টগুলা লিখুন, এইভাবে আসতে পারে। আবার যদি বলে আপনি অ্যাসেসমেন্টের প্রসেস লিখুন, এই 6টাই হচ্ছে অ্যাসেসমেন্টের প্রসেস। কনটেক্সট পারপস জানানো, ব্যাখ্যা করা, কোয়ালিফিকেশন, ইউনিট অফ কম্পিটেন্সি ব্যাখ্যা করা, প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট হবে এটা বলে দেওয়া, তারপর এভিডেন্স কালেকশন করে এভিডেন্সের ভিত্তিতে জাজমেন্ট হবে, এবং 3টা পদ্ধতিতে এভিডেন্স কালেক্ট করা হবে, সেটা ক্যান্ডিডেটকে জানানো, ক্যান্ডিডেটকে আপিল সিস্টেম জানানো, এবং কারোর কোনো স্পেশাল নিড থাকলে সেটা জেনে নেওয়া, স্পেশাল নিড আছে কিনা জেনে নেওয়া। এটাই কিন্তু, এই কথাগুলোই কিন্তু অ্যাসেসর ওই সামনে দাঁড়িয়ে আগে বলে দেয়, এবং এটাই হচ্ছে অ্যাসেসমেন্টের প্রসেস। তাহলে রিটেনে যদি কোশ্চেন আসে যে অ্যাসেসমেন্ট প্রসেস লিখুন, তাহলে এই 6টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। আর যদি সরাসরি বলে দেয় যে অ্যাসেসমেন্টের পয়েন্টগুলি লিখুন, তখন তো আপনি সরাসরি বুঝাই গেলেন যে অ্যাসেসমেন্টের এগ্রিমেন্ট হচ্ছে 6টা। ঠিক আছে, এই জায়গাটা বিশেষ করে আমি যেগুলা বোল্ড করছি এটাই হচ্ছে এর মূল কি পয়েন্ট, তাহলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন অ্যাসেসর হিসেবে নাটক করবেন, অ্যাক্টিংটা করবেন, এই 6টা পয়েন্ট আপনি ধারাবাহিকভাবে বলছেন কিনা এটি অ্যাসেসর খুব ভালোভাবে খেয়াল করবে, এবং এটার ভিতরে এই 6টার থেকে কোনোটা আপনি বাদ দিয়ে গেলেন কিনা এটা খুব ভালোভাবে খেয়াল করবে। যদি এখান থেকে আপনি কোনোটা বাদ দিয়ে দেন
তাহলে আপনি ডেমনস্ট্রেশনে নট ইয়েট হবেন, যে কোনো একটা যদি বাদ চলে যায়। বোঝা গেছে? এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ ডেমনস্ট্রেশনের সময়। অর্থাৎ যখন আপনি একজন ক্যান্ডিডেটকে ব্যাখ্যা করবেন, বুঝিয়ে দিবেন আজকে সারাদিন তাকে কি কি কাজ করতে হবে, কিভাবে তার সময়টা অতিবাহিত হবে, এটাই হচ্ছে সেই জায়গা যেটার উপর ভিত্তি করে সামনে দাঁড়িয়ে অ্যাসেসর সবকিছু আপনাকে জানিয়েছিল, আপনাকেও এটা সবকিছু জানাতে হবে। সবাই কি এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গার গুরুত্বটা? হ্যাঁ স্যার। জি স্যার। কারণ এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট, সুতরাং এগ্রিমেন্টের ব্যাপারটা অবশ্যই কি ক্লিয়ার থাকা উচিত এবং ক্লিয়ারলি বলতে হবে, না বলে আপনি ইয়েস এর ঘরে টিক দেওয়াতে পারবেন না। এরপরে আসছে কি, তাহলে এই জায়গাটা কি কারো সমস্যা নাই তো আর বুঝতে? আর এই জায়গাটা আমরা হচ্ছে প্র্যাকটিস করব, যখন আমাদের ফিজিক্যাল ক্লাস হবে এই জায়গাটায় আপনাদের আমরা প্র্যাকটিস করাবো। যে আপনি কি কথাটা বলবেন, কিভাবে অ্যাসেসমেন্টের কার্যক্রমটা পরিচালনা করবেন। তবে এটা রিটেনেও অনেকবার এসেছে, আপনাদেরও আসতে পারে, অন্তত এই জায়গাগুলো একটু ইয়ে করতে হবে। অ্যাটলিস্ট আগে হচ্ছে এই আমি যে বোল্ড করেছি যে জায়গাগুলা, এই জায়গাগুলো আগে মুখস্থ করবেন। এটাই হচ্ছে এর সেন্টেন্সের কিওয়ার্ড, এইটাই হচ্ছে সেন্টেন্সের কিওয়ার্ড। তারপরে কি আসছে, তারপরে রিটেন কোশ্চেন, ক্যান্ডিডেটের নাম এগুলা পরে হাতে লিখলেও হবে, অ্যাসেসর নেম হবে, কোয়ালিফিকেশন হবে, তারপরে ইউনিট অফ কম্পিটেন্সি হবে। এগুলো কি বুঝতে পারছেন কোন জায়গা থেকে আসতেছে? তাহলে অ্যাসেসমেন্ট সেন্টার, ডেট অফ অ্যাসেসমেন্ট, টাইম অফ অ্যাসেসমেন্ট। এবার এখানে ওই যে হাতে যে কোশ্চেনগুলো লিখেছিলেন সেই কোশ্চেনগুলো এখানে আমি উঠাইতে বলছিলাম আপনাদেরকে গতদিন, যারা স্যার আমি ওঠাননি বলছিলাম উঠাই। স্যার, একটু চেক করে দেখতে বলছিলাম স্যার আপনি। হ্যাঁ আমি দেখছি, দেখবো না আমি কালকে স্যার আপনাদের। আমি কি ঠিক আছে স্যার? আমি 5টা বানাইছিলাম স্যার এমসিকিউ, আর 2টা হলো শর্ট কোশ্চেন, 7টা। তাহলে ঠিক কত আছে, মিনিট এটা একটু? ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতে পারিনি, কালকে আপনাদের রেজিস্ট্রেশন শেষ করছি। 28 তারিখে কিন্তু অ্যাসেসমেন্ট ডেট কনফার্ম, এনএসডিওতে পেমেন্ট করা হয়ে গেছে, সেটাই আর কি গতকাল রাত্রে শেষ করছি, যার কারণে দেখতে পারিনি। তাহলে এখানে এটা হচ্ছে আপনার রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেন, এখানে কোশ্চেন থাকবে, আপনি কোশ্চেনগুলো দিবেন, ক্যান্ডিডেট এখানে আনসার দিবে। রিটেন কোশ্চেন যদি সব কিছু ঠিকঠাক থাকে, সে যদি সকল প্রশ্নের উত্তর দিতে পারে, তখন আপনাকে স্যাটিসফ্যাক্টরিতে টিক দিতে হয় যে না আপনি স্যাটিসফাইড, তার আনসারে আপনি স্যাটিসফাইড। আর যদি সে উত্তরগুলো ভুল দেয় তখন নট স্যাটিসফ্যাক্টরিতে টিক দিতে হয় যে আপনি তার আনসারে স্যাটিসফাইড না। আর স্যাটিসফাইড না হলে এখানে একটা ফিডব্যাক লিখতে হয় যে আচ্ছা কেউ একজন মনে করেন রিটেনে ভালো করেনি, রিটেনে খারাপ করেছে, তাহলে তার কিসের ঘাটতি আছে? নলেজের। আর কেউ আছে? আর কেউ বলেন। নলেজের। আর কেউ? স্যার জানার খাতিরে স্যার। দুজনই ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আন্ডারপিনিং নলেজ, হ্যাঁ, আন্ডারপিনিং শব্দটা থাকতে হবে। রিটেনে কেউ যদি খারাপ করে বা নট ইয়েট হয়, তার আন্ডারপিনিং নলেজে ঘাটতি আছে, আন্ডারপিনিং শব্দটা থাকতে হবে। হ্যাঁ, জি স্যার। আর ডেমোতে হইলে আন্ডারস্ট্যান্ডিং স্কিলস। হ্যাঁ, তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যদি সে নট ইয়েট হয়, নট স্যাটিসফ্যাক্টরি হয়, তাহলে ফিডব্যাকে দিতে হবে যে তার আন্ডারপিনিং নলেজ আরো কি বৃদ্ধি করতে হবে, বা আন্ডারপিনিং নলেজটা আরো প্রস্তুতি দরকার, যে কোনো ভাবে একটা ফিডব্যাক দিতে হয়। তো এই
মানে এখানে মেইন কাজ হচ্ছে আপনাদের রিটেন কোশ্চেনগুলো এখানে দেওয়া। এরপর আসছে কি জব শিট। জব শিটটা আজকে দেখাবো না, জব শিটটা কালকে দেখাবো। জব শিট স্পেসিফিকেশন শিট আগামীকালকের ক্লাসে দেখাই দিব। এরপরে আসছে কি ওই যে ক্যান্ডিডেট যে জবগুলা করবে, এখানে জব করবে না ক্যান্ডিডেট, কাজগুলা করবে না, এই কাজগুলা আপনাকে চেক করতে হবে যে আসলে সঠিকভাবে কাজটা করলো কিনা। এখন সেই চেকের জন্য একটা চেক লিস্ট বানাইতে হবে। চেক লিস্ট বানাইতে হবে কেন? যে মনে করেন আপনার আন্ডারে তো 10 থেকে 12 জন ক্যান্ডিডেট থাকবে, আপনি অ্যাসেসর, আপনার কাছে 10 থেকে 12 জন অ্যাসেসমেন্ট দিবে। এখন কে কোন কাজ কতটুকু করতে পারলো সেটা যদি আপনি আগে থেকে মার্কিং না করে রাখেন, তাহলে দিন শেষে আপনি ভুলে যাবেন যে মিস্টার এ কাজ কতটুকু করেছিল, মিস্টার বি কতটুকু করেছিল, মিস্টার সি কতটুকু করেছিল, এটা আপনার খেয়াল থাকবে না। এই জন্যই হচ্ছে যে অবজারভেশন চেকলিস্ট তৈরি করতে হবে। এই যে লেখা আছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অবজারভেশন চেকলিস্ট। ক্যান্ডিডেটরা যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করবে সেটা আপনি অবজার্ভ করবেন, অবজার্ভ করে আপনি এভিডেন্স কালেক্ট করবেন। তো অবজারভেশন চেকলিস্টটা কিভাবে তৈরি হবে? এই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, ওই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আমরা এর আগে 2 জায়গা নিয়ে এসেছি। কোথায় কোথায় নিয়ে এসেছি বলেন তো? ম্যাট্রিক্সে, Matrix self-assessment. ম্যাট্রিক্স আর সেলফ অ্যাসেসমেন্ট গাইডে নিয়ে আসছি, তাই না? তাহলে ওই ম্যাট্রিক্সে চলে যাবেন। ম্যাট্রিক্সে সেলফ অ্যাসেসমেন্ট থেকে নেওয়া যাবে না, কারণ ওগুলা হচ্ছে আমার প্রশ্নবোধক ফর্মে আছে। এখন এই ম্যাট্রিক্সের যেই জায়গাগুলোতে আপনি ডেমনস্ট্রেশনে টিক দিয়েছিলেন, যেই পিসি গুলাতে, ম্যাট্রিক্সের যেই পিসি গুলাতে ডেমনস্ট্রেশনে টিক দিয়েছিলেন সেই পিসি গুলাই আপনি নেবেন, বাকিগুলা নেওয়া যাবে না। কারণ সে ডেমনস্ট্রেশন করবে কোন কোন পিসি গুলা, যেই পিসি গুলো আপনি ডেমনস্ট্রেশনের জন্য রেখেছেন সেইগুলাই তো করবে নাকি? Yes, sir. তাহলে সেই পিসি গুলা আপনি কপি করবেন, কপি করে হচ্ছে এই যে এখানে অবজারভেশন চেকলিস্ট, অবজারভেশন চেকলিস্টে এখানে দিয়ে দিবেন। এখন সে যদি এই কাজটা করতে পারে, ক্যান্ডিডেট যদি এই কাজটা করতে পারে, তাহলে আপনি ইয়েস এর ঘরে টিক দেবেন, যদি না পারে নো এর ঘরে টিক দেবেন। সে যদি এই কাজটা করতে পারে তাহলে আপনি ইয়েস এর ঘরে টিক দেবেন। তাহলে কি হবে? যদি কাউকে আপনি স্কিলে নট ইয়েট করেন, তাহলে অবশ্যই তার কোনো না কোনো পিসিতে নো এর ঘরে টিক থাকবে, কারণ সে ওই কাজটা করতে পারে না, যার কারণে সে ডেমনস্ট্রেশনে নট ইয়েট হয়েছে। আর যে ডেমনস্ট্রেশনে কম্পিটেন্ট হবে, যে ক্যান্ডিডেট, তার সব ইয়েস এর ঘরে টিক থাকবে, যে সব কাজ সে সঠিকভাবে করতে পেরেছে। তাহলে এই অবজারভেশন চেকলিস্ট কি, কেন করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে অবজারভেশন চেকলিস্ট কি এবং কেন করা হয়। তাহলে অবজারভেশন চেকলিস্ট কি? এটা হচ্ছে একটা এভিডেন্স, যেটা ক্যান্ডিডেটের প্র্যাকটিক্যাল কাজ আপনি দেখতেছেন সচোখে, দেখে আপনি এভিডেন্স সংগ্রহ করতেছেন। যদি সে কাজটা করতে পারে ইয়েস এর ঘরে টিক দিচ্ছেন, যদি সে কাজটা না পারে আপনি নো এর ঘরে টিক দিচ্ছেন। বুঝতে পারলেন? Yes, sir. চেকলিস্ট একটা কি, এটা কি বলেন স্যার? এভিডেন্স, একটা প্রমাণ। আপনারা একটু মনে করে দেখেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল বা রড বাইন্ডিং এইসব জায়গাতে অ্যাসেসর বা অটো মেকানিক্স, আরএসি,
অ্যাসেসর যখন একজনের কাজ চেক করতে যায় তার হাতে একটা শিট থাকে, এটাই হচ্ছে সেই শিট। সেই কাজগুলা ওখানে দেখে, দেখে ইয়ে করে টিক দেয়, টিক মার্ক দেয়। কাজগুলা সে ওখানে চেক করে, দেখে দেখে টিক মার্ক দেয় যে সে কাজগুলা পারলো কিনা, হচ্ছে কিনা। স্যার এখানে কি যে কটা আমি সে ডেমোতে টিক দিচ্ছি সে কটা নিতে হবে নাকি পুরো এটাকে পুরো ফিল আপ করে ফেলতে হবে, না যে কটা নিয়েছিলাম শুধু সেই কটাই দিতে হবে? যেই যেই পিসিতে আমার ডেমোতে টিক দেওয়া আছে শুধু সেই পিসি গুলাই আসবে। আচ্ছা বুঝছি স্যার। কেন আসবে? কারণ ওই পিসি গুলাই তো আমি প্র্যাকটিক্যালে দিব। ওই পিসি গুলাই কি করতেছি, আমি প্র্যাকটিক্যালে দিচ্ছি। আর যেটা রিটেনে টিক দিছি সেইটা তো আমি রিটেন কোশ্চেন করতেছি, যেটা আমি ওরালি টিক দিছি সেটা তো আমি ওরাল কোশ্চেন করতেছি। ঠিক আছে? জি স্যার। কল শেষ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, কল শেষ হয়ে যাচ্ছে। আমি নতুন আরেকটা লিংক দিচ্ছি। হচ্ছে আমরা দেখলাম কিভাবে এগ্রিমেন্ট ফর্মে কি কি থাকে, এই 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের মিনিং, ব্যাখ্যা এবং এগ্রিমেন্ট শিট, এগ্রিমেন্ট ফর্ম এটি কেন গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখলাম রিটেন কোশ্চেনটা আপনি কিভাবে, এই রিটেন শিট, কোশ্চেন শিটটা কিভাবে করবেন, এখানে স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরির কি কাজ, ফিডব্যাকের কি কাজ, এগুলা ফাঁকা থাকবে সব। হ্যাঁ, এগুলো আপনাদের কিছু করা লাগবে না, এগুলো সব ফাঁকা থাকবে। শুধু আপনি এখানে কোশ্চেনগুলা সিরিয়ালি বসাই দিবেন। এখন বুঝতে পারছেন ওই যে আমি বলছিলাম না ম্যাট্রিক্স করার সময় যে এখানে রিটেনে টিক দেবেন, সাথে সাথে রিটেন কোশ্চেন লিখে রাখবেন, সেটা এখানে কাজে লাগবে। এখন জব শিট, এটা আজকে দেখাবো না, কালকে দেখাবো। আপনি এই যে অবজারভেশন চেকলিস্টটা কিভাবে তৈরি করবেন, এখানেও আপনার ইয়েগুলা পিসি গুলা থাকবে এখানে। হ্যাঁ, পিসি গুলা এখানে থাকবে। এখান থেকে বর্তমানে এনএসডিএ একটু আপডেট করছে সিস্টেমটা, অবজারভেশন চেকলিস্ট। অবজারভেশন চেকলিস্টে আপনারা এই পুরোটা নেবেন। অবজারভেশন চেকলিস্টে এই এলিমেন্ট সহ নেবেন, মানে পুরোটা একবারে কপি করবেন এখান থেকে। পুরোটা একবারে কপি করবেন, কপি করে এইখানে একবারে পেস্ট করবেন। পুরোটা একবারে হয়নি। আচ্ছা, পেস্ট করার পরে এই যে 1 নম্বর এলিমেন্ট 4টে পিসি, 1 নম্বর এলিমেন্টের 4টে পিসি হওয়ার পরে আপনি এই ঘরটা মার্জ করবেন। মার্জ করে এখানে দিবেন এই যে স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি দেখলাম না রিটেন শিটে, কই এই যে স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি, এতটুকু কপি করবেন। কপি করে এইটা এইখানে দিবেন। এটা এখানে দিবেন। অর্থাৎ এই যে 1 নম্বর এলিমেন্ট, 1 নম্বর এলিমেন্টের সবকটা পিসি যদি সে পারফর্ম করতে পারে, কমপ্লিট করে,
তাহলে আপনি এখানে স্যাটিসফ্যাক্টরিতে টিক দিবেন। এটা নতুনভাবে এনএসডিএ করতেছে। গত দুইটা যে অ্যাসেসমেন্টে আমি নিয়েছিলাম এইভাবে শীট দ্বারা করে দিচ্ছে এখন। বুঝতে পারছেন? তারপরে কি হবে, তারপরে আপনি এখান থেকে এই যে বাকি ইয়েগুলা কপি করবেন ম্যাট্রিক্স থেকে, 2 নাম্বারের পিসি সহ কপি করে এবার এখানে আবার দিবেন। তারপরে এটা হয়ে যাবে, এটা মার্জ করে এই স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি এখানে আবার দিবেন। যদি সে 2 নম্বর এলিমেন্টের সকল পিসিগুলা পারফর্ম করতে পারে তাহলে সে স্যাটিসফ্যাক্টরিতে টিক পাবে। না হলে এখানে যদি কোনো একটা ঘরে যদি ইসে টিক পড়ে, নোতে টিক পড়ে, যে কোনো একটা ঘরে, তাহলে সে এইখানে নট স্যাটিসফ্যাক্টরি। এক জায়গায় নট স্যাটিসফ্যাক্টরি বা নো এর ঘরে টিক পড়া মানে সে ডেমনস্ট্রেশনে নট ইয়েট কম্পিটেন্ট, আর ডেমনস্ট্রেশনে নট ইয়েট কম্পিটেন্ট হওয়া মানে অল ওভার অ্যাসেসমেন্টে নট ইয়েট কম্পিটেন্ট। সিবিটি এর সিস্টেমের অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হতে গেলে তাকে 100% সব কাজ পারতে হবে। 100টা কাজের মধ্যে সে 99টা পারলো, একটা পারলো না, তাহলে সে কম্পিটেন্ট হবে না। তাহলে এই জায়গাটাকে বুঝতে পারলাম, এই জায়গাটা কিন্তু মোটামুটি সহজই আছে, অত কঠিন নাই। কপি পেস্ট করে এনে সাজাই ফেলতে হবে। বুঝতে পারলেন সবাই তাহলে? আচ্ছা, তাহলে আজকের এই জায়গাগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এভিডেন্সটা কেউ বাধাই রাখবেন না, শেষ করে ফেলবেন। এভিডেন্স শেষ হয়ে যাওয়া মানে একটা বিরাট চাপ কমে যাওয়া, এরপরে আপনি শুধু পড়ার সুযোগ পাবেন। আর এভিডেন্সটা যতক্ষণ বেঁধে থাকবে, কাজ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আপনি সামনে আগাতে পারবেন না। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এখানে শেষ করছি, আর আগামীকালকে আবার 5:30টায় শুরু করব। কেউ দেরি করে জয়েন করবেন না, কয়েকজনের হয়তো একটু কষ্ট হচ্ছে, যারা ভিন্ন ধর্মের আছেন, রোজা থাকতেছেন না। আসলে সিচুয়েশনটা এমন, কিছু আসলে অ্যাডজাস্ট করা যাচ্ছে না সব দিক থেকে। আর যারা রোজা থাকছেন অনেকেই আজকে একটু দেরি করে জয়েন করছেন, হয়তো মসজিদে নামাজ পড়তে গেছিলেন। আপনাদেরকে বলবো যে নামাজ পড়াটা বাধ্যতামূলক, কিন্তু এই কয়েকদিন 3-4 দিন আপনি একটু বাসায় নামাজ পড়ে নেন। ফজরেরটা নামাজ পড়ে সাথে সাথে, আমিও কিন্তু নামাজ পড়েই ক্লাসের লিঙ্ক দিছি, এবং রাইট 5:30টায় কিন্তু ক্লাসের লিঙ্ক দিয়েছি। কারণ এই যে এখন ক্লাস শেষ করলাম, ক্লাস শেষ করে আমাকে এখন একটু রেস্ট নিতে হবে, নিয়ে 9টায় ক্লাসে জয়েন করতে হবে। আবার এখানে কয়েকজন চাকরিজীবীও আছেন, তাদের আবার যথাসময়ে কর্মস্থলে যেতে হবে। সুতরাং সব দিক বিবেচনা করে আপনারা একটু চেষ্টা করবেন 5:30টায় ক্লাসে জয়েন করার। আমরা 1 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা আলোচনা করব। আর 3-4টা ক্লাস হওয়ার পর থেকে তো আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হচ্ছে, তখন আর অনলাইন ক্লাস নেওয়া সম্ভব হবে না। তো এই জন্যই 3-4 দিন আপনারা একটু চেষ্টা করবেন যথাসময়ে জয়েন করার, একটু বাড়িতে ফজরের নামাজ পড়ে সাথে সাথে জয়েন করার। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন। আগামীকাল স্যার আমাকে একটু চেক করে দেবেন নাকি স্যার একটু? এখন দিব না, পরে দিব না। আচ্ছা আচ্ছা। আর কালকে আবার এভিডেন্স কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি। জব শিট, স্পেসিফিকেশন শিট, এটা কালকে বুঝাই দিলে শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা কেউ ফেলে রাখেন না, কাজটা শেষ করে রাখেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।